আমি বাবার সাথে সকালবেলা 7টার সময় বেরিয়ে যেতাম। ম্যামের বাড়ি আমার ক্লাস থাকতো 11টা এরকম সময়, 11টা থেকে 12টা 12:30 অব্দি ক্লাস করে গোটা দিন আমি একটা বুথে বসে থাকতাম। ঠিক আছে, একটা রাস্তার ধারে একটা, ওখানে দেখবে একটা ডিসান একটা রেস্টুরেন্ট আছে, ওর পাশে একটা বুথ ছিল, ওই বুথে আমি বসে থাকতাম। ঠিক আছে, তো ওই বুথে আমি বসে থাকতাম। বাবা পুরো বাবার যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে বাবা আমাকে 4টে নাগাদ বা 5টা নাগাদ ওখান থেকে নিয়ে বাড়ি আসে। তখন অনেক ছোট ছিলাম বলে কষ্ট অনেক হয়ে যেত। চেন্নাইতে যখন অ্যাপোলোতে গেলাম, দেখালাম, ওখানকার ট্রিটমেন্ট সত্যিই ভালো, মানে অসাধারণ ট্রিটমেন্ট। আমার যে অপারেশন হলো, এত ভালো কেয়ার করেছে, টাকাটা অনেকটাই বেশি, আমার কোনো কষ্ট হয়। তো ওখানে প্রথম একবার অপারেশন হলো, পরে ওরা বললো 3 মাস পরে আবার যেতে। তো এখনো আমার হাতের মধ্যে এখানে দুটো সাইডে দুটো স্ক্রু এর মতো লাগানো আছে, যেটার জন্য আমি মুভমেন্টটা করতে পারি। বহু স্টেপস আছে, আমি হয়তো ধরো একটা সামান্য একটা মুদ্রা বলি, এই হাতটা যে আমার এখানে আছে, এই হাতটা আমার এখানে আসে না, এই দেখো এই অবধি, এই হাতটা সোজা হলে এই হাতটা সোজা হয় না। তো ওগুলোকে নিয়েই ওভারকাম করে চলছে। আমরা বিভিন্ন রকম তো স্টাইলের পারফরমেন্স করি, সব সময় কি লাফিয়ে ঝাঁপিয়ে নাচ করলেও কিন্তু হয় না। কিছুদিন আগে আমি একটা গানে পারফর্ম করেছি, নজরুলগীতিতে পারফরমেন্স করেছিলাম, অরুণকান্তিকে যোগী ভিখারি। তো আমি যখন গানটা প্রথমে শুনলাম আগে, যে গানটার কি মানে এবং গানটার মধ্যে দিয়ে কিভাবে অডিয়েন্সকে কানেক্ট করা যায়, তো আমি তখন ওটাকে এইভাবে ফিল করলাম যে ওটা বেশি এক্সপ্রেশন দিতে হবে আমাকে। ঠিক আছে, অধিকাংশ ওইটা স্টেপসটার মধ্যে এক্সপ্রেশন দিয়ে আমাকে অডিয়েন্সের কানেক্ট করতে হবে, অডিয়েন্সের সাথে। তো আমি ওটাকে ওইভাবে এক্সপ্রেস করলাম যে ওটা অধিকাংশটা আমাকে এক্সপ্রেশন দিয়ে করতে হবে। আবার যে নাচটা হয়তো খুব বিটের করছে বা খুব লয়ের করছে, তখন সেখানে আমি খুব ক্লাসিক্যাল স্টেপস বসিয়ে দিয়ে সেটাকে কোরিওগ্রাফি করলাম। এইভাবে হচ্ছে। তো অবশ্যই এটাই অডিয়েন্সের সাথে তো মানুষকে কানেক্ট করতেই হবে। তো আমি রাতে খুব ভাবি। নমস্কার, আজ আমরা আবারও চাকদায় এসেছি। আমরা প্রচুর মানুষের গল্প শুনছি, যারা নতুন নতুন ব্যবসায়ী, নতুন নতুন কিছু করার চেষ্টা করছে, তাদের গল্প তো শুনছি। তার পাশাপাশি আমার মনে হলো যে জীবনের অলিগলি এই প্রোগ্রামটা নিয়ে, আমি যেহেতু নিজে একজন শিল্পী, তাই কিছু শিল্পীদের সাথেও কথা বলাটা খুবই প্রয়োজন। এবং সেই শিল্পীদের তাদের নিজস্ব জীবনে যে অলিগলি, সেই অলিগলি ঢু মারলে কেমন হয়। আজ আমরা এসে গেছি চাকদার আঙ্গিক নৃত্য গোষ্ঠী, সেই নৃত্য গোষ্ঠীর যে কর্ণধার প্রসূন ঘোষ, সেই প্রসূনদার বাড়িতে। এটা প্রসূনদার বাড়ি এবং প্রসূনদা ভিতরে রয়েছে। আমরা একদম যতটুকু জানতে পেরেছি যে এই আঙ্গিক বেশ কিছু বছর ধরে চাকদা তথা নদিয়া জেলা তথা এই বাংলার শিল্প জগতে একটা নতুন রকম একটা উদ্দীপনার সাথে একটা ছাপ রেখেছে। সেই জার্নিটাই আজ আমরা শুনতে এসেছি। আমার পাশে যিনি বসে আছেন, তিনি চাকদাতে তো সবার পরিচিত এবং নদিয়া জেলাতেও পরিচিত, এবং বলা চলে বাংলার নৃত্য জগতে এই মানুষটিকে অনেকেই চেনে। তিনি প্রসূন ঘোষ। প্রসূনদার সাথে আমার কিছুদিন আগের আলাপ, এবং আমাদের এই প্রোগ্রামটা, এই জীবনের অলিগলি, আমরা খুব ন্যাচারাল ভাবে চেষ্টা করছি মানুষের গল্পগুলো তুলে ধরার। বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত, বিভিন্ন কর্মসংস্থানের সাথে যারা যুক্ত, এবং আমার মনে হয় শিল্পটাকে একটা কর্মস্থান যদি আমি আলাদা করে ভাবি, তাহলে অন্যায় হবে। কারণ এই শিল্পটাকেও কেউ অনেকে বলে না যে ফ্রিতে একটু নাচ করে দে, একটু গান করে দে, এটা না হলে সেও তো অনেক অধ্যবসায়, অনেক পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছয়। শিল্পের কোনো দাম হয়, কিন্তু যেটুকু সময় সে শিল্পটা ব্যবহার করছে, সেই সময়টার একটা দাম রয়েছে। তো তার জন্য আজকে একটা আড্ডার মতন আমরা আলোচনা করব প্রসূনদার কাছ থেকে, তার জার্নি, তার এই সংস্থা আঙ্গিক, সেটার জার্নি, এবং তার পাশাপাশি এই শিল্পটাকে নিয়ে যে এতদিন ধরে এগিয়ে যাচ্ছে, সবটা শুনবো। সবার আগে যেটা জেনে নেবো, প্রসূনদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার, আমি রিসেন্ট
যে কারণে আরো বেশি করে তোমার সাথে আড্ডা দেওয়ার আমার ইচ্ছে জাগলো সেটা হচ্ছে আমি তোমার প্রথমত পেজের কিছু নাচের ভিডিও দেখলাম, আর দ্বিতীয়ত তোমার একটা অনুষ্ঠান হয়েছিল চাকদাতে। হুম। সেদিন কোনো একটা কারণে আমি চাকদাতে এসেছি, আচ্ছা। এবং চাকদাতে এসেছি, কোথাও একটা যাচ্ছিলাম, দেখছি প্রচুর নাচের মেয়েরা সেজে গুজে কিছুটা মানে যাচ্ছি রাস্তাতে, কিছুটা সময় পর পরই দেখছি প্রচুর নাচের মেয়েরা। দেখছি কি ব্যাপার, যে এত নাচের মেয়েরা কোথায় যাচ্ছে। যেটা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, ঠিক আছে 30 জন 50 জন ঠিক আছে, কিন্তু মনে হলো যত সময় মানে আমি ওই গোটা রাস্তাটা দিয়ে মানে স্টেশন রোড থেকে চৌমাথা অব্দি যাচ্ছি, কিছুক্ষণ পর পরই সব স্টুডেন্টরা যাচ্ছে। আমি বলছি এত স্টুডেন্ট কোথায় যাচ্ছে? তো আমার সাথে যে ছিল সে বললো যে এরকম এখানে প্রসূন ঘোষ বলে একজন রয়েছে, যিনি নৃত্যশিল্পী, এবং সেই শিল্পটাকে এত মাত্রায় ছড়িয়ে দিচ্ছে যে তার জন্য এত মানুষ মানে সেই মৌমাছির মতন সবাই পেছন পেছন ছুটছে। ঠিক আছে, তো এই যে তোমার নাচ নিয়ে এগিয়ে চল, এটা কবে থেকে শুরু? প্রথমেই বলি, একদম ছোটবেলা থেকে পুরুষ নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে তো মানে এখন এই সময়ে ইদানিং মোটামুটি 10-12 বছর ধরে ছেলেরা প্রচুর ডান্স করছে, কিন্তু আমার যখন ছোটবেলা থেকে ছিল তখন ছেলেরা এত নাচ শিখতো না। তো সব থেকে বড় যেটা পয়েন্ট সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে মা বাবার সাপোর্ট পেয়েছি। ঠিক আছে, মানে বাবা বিশেষত মানে ফুললি আমাকে সাপোর্ট করতেন। তা একদম ছোটবেলায় যখন হয়তো আমি টিভি দেখে হোক, তখন তো এত ফোনের জগৎ ছিল না, ছোট ফোন ইউজ হতো, তো টিভি দেখেই হয়তো নাচ দেখতাম, হয়তো ঘরে করতাম একা একা, সেগুলোই মা বাবারা দেখতেন। আর আমি কেজি স্কুলে পড়তাম যখন, একদম ছোটবেলায়, মানে এই ক্লাস 3-4 কথা বলছি, এটা আমার শোনা, এটা আমার ঠিক মনে নেই। তো আমি বনলতা আইডিয়াল হোম বলে একটি স্কুলে পড়তাম। সব স্কুলেই কি হয়, একটা বার্ষিক অনুষ্ঠান হয় সেখানে। তো ছেলেদের কি হতো, আলাদা একটা জোন থাকতো, মেয়েদের আলাদা জোন থাকতো। ছেলেদের জন্য হয়তো কাউকে ড্রামা দিত, বা হয়তো কাউকে আবৃত্তি দিত, আর মেয়েদের জন্য হয়তো ডান্স দিত বা নৃত্যনাট্য দিত, কিছু দিত। তা আমার এই ঝোঁকটা ছিল এই ডান্সের দিকে। তা এরকম আমি হয়তো যে স্টেপস, আর কেজি স্কুল তো খুব বড় জায়গায় তো হতো না ক্লাস, তো কি হতো, হয়তো একই রুমে হয়তো পাশে নাচ শেখাচ্ছে, পাশে হয়তো আমাদের আবৃত্তি শেখাচ্ছে। তো আমি হয়তো ওই স্টেপটা হয়তো আমি পেছনে দাঁড়িয়ে করছি। তো কোনো এক সময় আমাকে একটা ম্যাম ডেকে বলেন যে, প্রশ্ন তুমি পারবে এটা করতে, করে দেখাও। তো আমি হয়তো করে দেখিয়েছিলাম, ওখান থেকে আমার সূত্রপাত। তো ওখান থেকেই ম্যামই আমার মাকে ছুটির সময় বলে যে যাতে আমাকে নাচ শেখানো হয়। তো তখন সেইভাবে অতটা বাড়িতে হয়তো কেয়ার করেনি। পরবর্তীকালে স্কুলের ম্যাম আমাকে দিয়ে একটা ডান্স ড্রামা করায়, ডান্স ড্রামা বলবো না, ওই রবীন্দ্রনাথের আবৃত্তির ওপরে, বীর পুরুষের ওপরে। আচ্ছা, ঠিক আছে, গীতি আলেখ্য বলে প্রবাবলি, ওটার উপরে আমি একটা ছোট পারফরমেন্স করি বীর পুরুষের ওপরে। তো সেটা খুব মানে সকলের খুব ভালো লাগে, ওখান থেকেই আমার শুরু। তো তারপরে আমার বাবাকে বলে সবাই যে শেখানোর জন্য। তো সেখান থেকে বাবা আমাকে নিয়ে যান কলকাতাতে। এখান থেকে তখন আমি খুব ছোট, ওই ক্লাস 4-এ পড়ি প্রবাবলি। তো কলকাতায় পার্ক সার্কাসে অলোকানন্দা ম্যামের কাছে আমি যেতাম কাথাক শিখতে। ঠিক আছে, ওনার অনেক নাম এখন সোশ্যাল মিডিয়ায় অনেককে পাবেন। কাথাক শিখতাম ছোটবেলায়, ওনার কাছে গিয়ে আমি বেশ কিছুদিন কাথাক শিখেছি। কিন্তু কাথাক শিখলেও আমার মধ্যে সেই ব্যাপারটা আসছিল না, যে হয় না যে একটা মানে প্রচুর পরিমাণে একটা ভালোবাসা জন্মায়, একটা আত্মিক একটা ব্যাপার, টান থাকে। সেইটা আমার আরো 2-3 বছর পর যখন আমি কল্যাণীতে সৌমেন স্যারের কাছে শিখতে যাই ভারতনাট্যম, তখন থেকে যেন ভালোবাসাটা জমে। ওই ভালোবাসাটা ওখান থেকে আমার আসতে থাকে। তো তারপরে বহুত মানে সময় আমি স্যারের কাছে শিখি। তারপরে সেখান থেকে আবার শিখতে শিখতে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। তখন আমি অ্যালেন স্যারের কাছেও ক্লাস করতাম, ক্রিয়েটিভ করতাম অ্যালেন স্যারের কাছে। অ্যালেন স্যারের কাছে শুধু ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভ হিপ হপ এগুলো আমি শিখতাম। তো তারপরে আস্তে আস্তে আমি নিজের জোনটাকে পুরোপুরি ভারতনাট্যমে নিয়ে যাই, ভারতনাট্যম হিসেবে। তো এখন আমি করছি, শেখার তো কোনো শেষ নেই। এখন আমি শ্রীমতী সঙ্গীতা আইচ ভৌমিক ওনার ছাত্র, উনি একজন ভারতনাট্যম এক্সপোনেন্ট। তো ওনার কাছে শিখছি এবং আমার ইনস্টিটিউটে ভারতনাট্যম শেখাচ্ছি, তার পাশাপাশি রবীন্দ্রনৃত্য, ক্রিয়েটিভ এগুলো করাচ্ছি।
তুমি যে বললে কাকু কাকিমার সাপোর্ট পেয়েছো, একদম। ঠিক আছে, কিন্তু এরকম আমিও দেখেছি আরো বেশি করে। তার কারণ হচ্ছে আমি এমন একটা ইনস্টিটিউট থেকে পড়ে এসেছি, মানে রবীন্দ্রভারতী থেকে, না ড্রামা নিয়ে, সেখানে আচ্ছা। ডান্স, ড্রামা এবং ডান্সের যে আমাদের বন্ধুরা যারা নাচতো, আমি এখানে এসে এটা শিখেছি যে তাদেরকে এটা বলা যাবে না, হুম। ঠিক আছে। কিন্তু আমি যেখান থেকে এসেছি, আমি একটা ছোট শহর থেকে এসেছি, সেখানে আমি দেখেছি যারা ছেলেরা নাচ নিয়ে এগোচ্ছে তাদেরকে এভাবে সেই সময় আমাদের ছোটবেলায় ওই 10, 11, 12 ওই সময়টা হতো, ওই সময়ও হতো, এখনো হয়তো হয়, আমি জানি না, যে ছেলেদেরকে বলা হতো ও নাচ করে, ও ঠিক ছেলে নয়। হ্যাঁ, ঠিক আছে, মানে ও নাচ করে বলে যে ও ক্রিকেট খেলতে পারবে না, বা আমি ক্রিকেট খেলতে পারি বলে যে আমি নাচ করবো না, সেটা নয়। এবং শুধু নাচের ক্ষেত্রে নয়, আমার মনে হয়, ধরো আমি নাটক করি, তাই আমি নাটক করি, গান করি বা নাচ করি, নাচ যারা করে তাদেরকে তো একটু বেশি, কিন্তু যারা শিল্পের সাথে জড়িয়ে তারা হয়তো একটু পুরুষ না, ঠিক আছে, পুরুষ টাইপ না। তো এই বিষয়গুলো তোমার আশেপাশের মানুষজন, তোমার হয়তো বন্ধুরা, এই বাধাগুলোকে তোমাকে অতিক্রম করে আসতে হয়েছে, বা এগুলোকে তো ওভারকাম করতে হয়েছে তোমাকে। ওভারকাম বলতে দেখো, মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা, এক একজন মানুষের এক একজন আলাদা আলাদা চিন্তা ভাবনা। তো সত্যি কথা বলতে, যখন আমি ক্লাস 4-5 পড়ি, তখন বিষয়টা এমন হতো, আমার প্রতি স্যাটারডে করে স্কুল অফ হতো। 5-6 এর কথা বলছি, 4 নয়। তখন প্রতি স্যাটারডে করে আমার স্কুল অফ হতো। তো আমাদের স্কুলে তো একটা নোটিশ থাকতো, যে একটা চিঠি দিতে হতো, যে কি কারণে তোমার অ্যাপ্লিকেশন একটা দিতে হতো, যে কি কারণে তোমার অফ গেছে ক্লাস। তো ওখানে আমি এক একদিন এক এক রকম কিছু লিখতাম। আমি বলতাম না যে আমি ডান্স করি বা কি, যেহেতু এখান থেকে, আমি তো চাকদাতে থাকি, এখান থেকে কলকাতার ডিস্টেন্স তো তুমি বুঝতেই পারছো, বাগ সার্কাস। আর আমার বাবা যেহেতু ওখানে সার্ভিস করতেন, বাগ সার্কাস এভিনিউতেই ছিলেন, তো ওখানে আমার বাবা পোস্ট অফিসে চাকরি করতেন। তো আমি বাবার সাথে সকালবেলা 7টার সময় বেরিয়ে যেতাম। ম্যামের বাড়ি আমার ক্লাস থাকতো 11টা এরকম সময়, 11টা থেকে 12টা, 12:30 অব্দি ক্লাস করে গোটা দিন আমি একটা বুথে বসে থাকতাম। আচ্ছা, ঠিক আছে, একটা রাস্তার ধারে একটা, ওখানে দেখবে একটা ডিসান একটা রেস্টুরেন্ট আছে, ওর পাশে একটা বুথ ছিল, ওই বুথে আমি বসে থাকতাম। ঠিক আছে, তো ওই বুথে আমি বসে থাকতাম। বাবা পুরো, মানে বাবার যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে বাবা আমাকে 4টে নাগাদ বা 5টা নাগাদ ওখান থেকে নিয়ে বাড়ি আসতো। তখন অনেক ছোট ছিলাম বলে কষ্ট অনেক হয়ে যেত, যে একদিন গিয়ে মানে বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়তাম, ক্লাস বসে থাকা। আর সব থেকে বেশি কষ্ট হয় দেখবি বসে থাকতে একটা জায়গায়, দেখবে যে কোনো কারণে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবে, তোমার দেখবে মনে হবে যেন মানে ভালোই লাগছে না, মুভমেন্ট না হলে অটোমেটিক। আর যেহেতু আমরা ডান্স করি ছোটবেলা থেকে, আমাদের তো সেই ব্যাপারগুলো না হলে ভালোই লাগবে না। তো যেটা আমার বলার প্রসঙ্গ, ওইটা ওই ছোটবেলায় না বলতাম না কাউকে যে আমি ডান্স করি। এবার আমার এক বন্ধু ছিল, ওই স্কুলেই পড়তে, ক্লাস প্রবাবলি 7 বা 8 থেকে স্কুলের সবাই জানে যে মানে আমি ডান্স করি, তার আগে পর্যন্ত জানতো না। 8 হবে। তো আমার বন্ধুটি মারা গেছে, এখন নেই, ঠিক আছে, প্রীতম ওর নাম। তো প্রথম প্রীতম স্কুলে জানায়, যে প্রীতম যেহেতু আমার সাথে কেজি স্কুলে পড়তো, তো প্রীতম যখন স্কুলে জানায় যে এরকম আমার এক বন্ধু আছে, ও করবে, ওর এক দিদিকে প্রবাবলি, কারণ আমাদের রামলাল স্কুল কোয়েট ছিল 11-12 থেকে। তো 11-12 এর দিদিরা, যে দাদারা ছিল ওরা, এবং একজন স্যার ছিলেন, মইদারুল স্যার, উনি মানে একজন আদর্শ, আমাদের যারা রামলাল স্কুলে পড়েছেন জানেন, উনি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করে এসেছে, উনি সমস্ত কিছু জানেন, মানে ডান্সও করেন, এখনো উনি ফেসবুকে আছে, মানে মইদাদুল ইসলাম স্যার, মানে প্রত্যেকের উনি ফেভারিট স্যার আমাদের স্কুলে, এরকম একটা বিষয়। উনি জিওগ্রাফির টিচার ছিলেন, স্যার যদি দেখেন তাহলে জানতে পারবেন। ওই স্যার স্কুলে ডান্স করতো, ওই যে স্যার ডান্স করতো, এবং তার পরিপ্রেক্ষিতে মানে তলায় তলায় তাকে দেখে আমিও ডান্স করতাম। তো ওই জন্য ওই ব্যাপারগুলো না অতটা আসেনি, যেহেতু স্কুলের একজন স্যার, এবং ওই স্যারকে সবাই খুব ভালোবাসতেন, ওই জন্য ওই ব্যাপারগুলো আসেনি খুব একটা। তবে টোন টিটকিরি পাইনি এটা বলবো না, কখনো কিছু ছেলেপিলে করেছে ছোটবেলায়, ওই হয়তো 7, 8, 9, তারপরে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো আমার। পরে যখন দেখলো যে আমার পারফরমেন্সটা হয়তো তাদের ভালো লাগতো, কলেজে যখন উঠি কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ আরো কলেজের দাদারা এসে আমাকে দায়িত্ব দিতেন যে সোশ্যালে তোমার ক্রিয়েটিভিটি দেখাও তুমি, বা তুমি একটা কিছু তৈরি করো, যে সোশ্যালে এত বড় একটা অনুষ্ঠান হয়, তোমার দায়িত্ব। তো এই ব্যাপারগুলো আর কি সেই রকম বাধা আমি পাইনি, সত্যি কথা বলবো। আর যেহেতু আমার বাবা মায়ের সাপোর্ট ছিল মানে ছোটবেলা থেকে, এই আর কি। নাচ
এই যে বিষয়টা, এবং কালকে আমি না একটু ঘাটাঘাটি করছিলাম যে তোমার সাথে বসবো, একটু পড়াশোনা না করলে হবে না, ঠিক আছে? না না, তো যেহেতু একটু আড্ডার মতন করবো ভেবেছি, আমি একটা দেখলাম যে চিকিৎসকরা বলছে আজকালকার দিনে না প্রচুর এই সমস্যাটা হচ্ছে, শারীরিক সমস্যা, পিসিওডি, এরকম সমস্যা হচ্ছে অনেক মহিলাদের। আমি দেখলাম যে নাচ এমন একটা বিষয় যেটার মাধ্যমে শারীরিক প্রচুর সমস্যা নির্মূল হবে কিনা আমি জানি না, সেটা আমি বলতে পারি না, কিন্তু সেখান থেকে অনেক বেশি মানুষ সুস্থতা পেতে পারে নাচের মাধ্যমে। একদম তাই। মানসিক, শারীরিক এবং দুটো দিক। আমার তোমার কাছে, তুমি যেহেতু বহু বছর ধরে করছো, এমন তো নয় যে তোমার কোনো মানসিক সমস্যা আসেনি, নিশ্চয়ই এসছে জীবনে, ঠিক আছে? শারীরিক সমস্যা তুমি বললে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে? তো নাচ তোমাকে, এই শিল্পটা তোমাকে কিভাবে এই সময়গুলোতে তোমার সাথী হয়ে দাঁড়িয়েছে? দেখো, সেই সময়গুলোতে সাথী হয়ে দাঁড়িয়েছে বলছি, যেটা আমার মানে সব থেকে মানে আমি বলবো না কালো দিন কেটেছে, সেটা হচ্ছে আমার ওই একটা বছর, আমার একটা মানে ওটাও ডান্সের কারণেই আমার অ্যাক্সিডেন্টটা হয়। নৈহাটিতে একটা কম্পিটিশন ছিল, সারা বাংলা কম্পিটিশন, সেখান থেকে আমি ফার্স্ট হয়েছি। তো আমার সাথে কেউ যায়নি, আমি একাই গেছিলাম। তো সেখান থেকে আমি একটা ভালো অ্যামাউন্ট প্রাইজ মানি পেয়েছি, এবং ফার্স্ট যে ট্রফিটা অনেক বড়, মানে এত বড় একটা ট্রফি পেয়েছিলাম। তো সেই ট্রফিটা নিয়ে ওই সবকিছু নিয়ে আমি ফিরছিলাম রাত্রেবেলা, তো খুবই মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি যে আমি সারা বাংলা কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছি। তো কারো কোনো কারণবশত আমি আমার ব্যাগটা ট্রেনে বাংকারে রেখে আমি নেমে পড়ি। তো যে মুহূর্তে মনে পড়ে যে আমি নেমে পড়ি, তখনই আমি আবার উঠেছি ট্রেন। তো যাই হোক, মানে ওটা একটা কোইন্সিডেন্ট হয়, মাথাটা কাজ করছিল না, বয়সটা অনেক ছোট ছিল, 2015 সালের কথা বলছি। ট্রেন থেকে নামতে গিয়ে ব্যাগটা তো পাইনি, আমি পড়ে গেছি, এবং পড়ে গিয়ে আমার হাতটা এখান থেকে ফ্র্যাকচার হয়ে যায়, ঠিক আছে, এখান থেকে, আর এখান থেকে ঝুলতে থাকে। তো যাই হোক, তো সেটা তো একটা খুব খারাপ মোমেন্ট, এবং মানে মানুষের কি হয়, অ্যাক্সিডেন্ট হয়, হাত ভাঙুক বা পা ভাঙুক, যেটাই হোক না কেন, অপারেশন হয় ঠিক হয়ে যায়। কিন্তু আমার অপারেশনটা পুরো রং, বাজে একটা, মানে ঠিকঠাক অপারেশন হয় না কল্যাণীতে, প্রথম অপারেশন যেটা। তো তারপরে আমার ইনফেকশন হয়ে যায়, আর যে ডাক্তারটা ছিল সেই ডাক্তারটাই খুব মানে খারাপ, মানে ঠিকঠাক ভাবে অপারেশন করে না, কি বসিয়েছে পাত, কি দিয়েছিল জানি না। তো সেখান থেকে আমি নৈহাটিতে আর একটা ডাক্তার দেখাই, তো ওই ডাক্তার আমার সমস্ত কিছু টেস্ট করে বললো ভেতরে ইনফেকশন হয়ে গেছে। তো আমাকে বললো যে আবার অপারেশন। তো ফুলবাগানে আমি আবার বক্সি অর্থোপেডিক্সে আবার অপারেশন হয়। সেখান থেকে অপারেশন হওয়ার পর টানা 2 মাস এখান থেকে এমনি প্লাস্টার করে রাখে। তো 2 মাস পরে আমি আর রাখতে পারছি না, যখন কাটে তখনও দেখছি আমার ভেতর থেকে এই জায়গাটা দেখছো না অনেকটা স্প্রেডেড। তো এটা কেন স্প্রেডেড, এখানে অ্যাকচুয়ালি 4 বার অপারেশন। আচ্ছা, হ্যাঁ, তো ওখান থেকে না একটা মানে স্ক্রু, মানে ভিতরে যে পাতের মধ্যে বিয়ে থাকে, ওগুলো বেরিয়ে আসছে। তখন ওই ডাক্তারও মানে ভয় পেয়ে যাচ্ছে যে কিরকম এটা হলো। তখন বাবা বলে যে না, আর দেরি করা যাবে না, অলরেডি 3-4 মাস হয়ে গেছে। চেন্নাই, তো চেন্নাইতে যখন অ্যাপোলোতে গেলাম, দেখালাম, ওখানকার ট্রিটমেন্ট সত্যিই ভালো, মানে মানে অসাধারণ ট্রিটমেন্ট। মানে আমার যে অপারেশন হলো, মানে এত ভালো কেয়ার করেছে, টাকাটা অনেকটাই বেশি, আমার কোনো কষ্ট হয়। তো ওখানে প্রথম একবার অপারেশন হলো, পরে ওরা বললো 3 মাস পরে আবার যেতে। তো এখনো আমার হাতের মধ্যে এখানে দুটো সাইডে দুটো স্ক্রু এর মতো লাগানো আছে, যেটার জন্য আমি এই মুভমেন্টটা করতে পারি। বহু স্টেপস আছে, আমি হয়তো মানে ধরো একটা সামান্য একটা মুদ্রা বলি, এই হাতটা যে আমার এখানে আছে, এই হাতটা আমার এখানে আসে না, এটাকে এই অবধি, এই হাতটা সোজা হলে এই হাতটা সোজা হয় না। তো ওগুলোকে নিয়েই ওভারকাম করে চলছে। তো কি যেন তোমার প্রশ্নটা ছিল? হ্যাঁ, যে নাচ কি করে তোমার এই কঠিন পরিস্থিতিগুলোতে। হ্যাঁ, তো তখন ওই যেটা বলতে যাচ্ছি, ওই 1 বছর সময় তখন আমার স্টুডেন্ট সংখ্যা খুব কম, কিন্তু আমি একদিন আমার ক্লাস অফ করি। আমার হাতে প্লাস্টার করা ছিল, আমার হাতে ব্যাগ ভরা ছিল, আমি ওদেরকে ডেকেছি, আমি ওদেরকে বা হাত দিয়ে সম্পূর্ণটা দেখিয়েছি, কখনো ওদের সামনে দাঁড়িয়ে মিরর হয়ে ওদের বা হাত দিয়ে ডান দিকের কাজ দেখিয়েছি, ব্যাগ উল্টো করে দাঁড়িয়ে আবার বা হাত দিয়ে বা দিকের কাজ দেখিয়েছি। এইভাবে আমি ওদেরকে ক্লাস করিয়েছি, ওদেরকে কম্পিটিশনে পাঠিয়েছি, বাইরে থেকে মেকআপ আর্টিস্ট বুক করে তাদেরকে শাড়ি পরানো এবং আলাদা যে ড্রেস আপ এবং মেকআপ সেগুলো করিয়েছি, কম্পিটিশনে গিয়ে ওরা পুরস্কার পেয়েছে। তো এগুলোকে নিয়ে আমি ছিলাম, আমি কখনো বলবো না যে আমি নাচ করি, ঠিক আছে, ওই 1 বছর টাইমও আমি ডান্স করে গেছি। তো ওই যে মানে হয় না যে মানে নাচের মধ্যেই রয়েছি। মানে এখনো মা বলে যে সপ্তাহটা আমার ক্লাস অফ চাই, যেমন এই সপ্তাহটা আমার ক্লাসটা অফ, 1 সপ্তাহ ক্লাস অফ হলে ভালো লাগছে না মন, কারণ এখানে ছোট ছোট বাচ্চাগুলো প্রচুর আসে। আর মায়ের একটা শখ আছে, মা ছোট মানে শীতকালে খুব ফুল করে, আর ফুল গাছ বানায়। আচ্ছা, তো নিচ দিয়ে পুরো উঠোনে আর কি ফুল গাছে নিয়ে থাকে, আর ওই বাচ্চাগুলো আসে ফুল ছেড়ে, হ্যাঁ, একটা করে ব্যাচ বেরোই, একটা করে ব্যাচ ঢোকে, মানে প্রতিদিন আমার বাড়িতে মেলার মতো বসে। আবার হয়ে গেলে ওরা নিচে দাঁড়িয়ে গল্প করে, কেউ খেলা করে, মায়েরা হয়তো গল্প করছে, ঠিক আছে, হয়তো অনেকটা ভেতরে, বাট মানুষ আসে, প্রত্যেকে আসে। এই যে সংস্থাটা খুললে বা স্কুলটা যে খুললে, এটা কবে মাথায় হবে, বা এটা কেন, মানে এটা খুললে নিজের শিল্পটাকে ছড়িয়ে দেওয়ার জন্য? এটা না পুরোপুরি আমার হাত ভাঙার পরে আমি পুরোপুরি এখানে মানে আরো বেশি ভাবে ঢুকে গেছি। তারপর হাত ভাঙার আগে পর্যন্ত
পড়াশোনা এটা ওটা সব দিকে আমি চালিয়ে যাচ্ছিলাম। যখনই আমার হাত ভাঙি তখনই আমার মাস্টার ডিগ্রি চলছে, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকেই সংস্কৃত নিয়ে পড়ছিলাম। তো আমি পরপর 2-3 বছর আমি পরীক্ষা দিতে পারলাম না। আমার তো প্রথমে ওই যখন বললাম আগস্ট মাসে আমার প্রথম হাত ভাঙে, ওই সময়ই মনে হয় একটা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলে। তারপরে পরের বছর আগস্ট পর্যন্ত আমার পুরো 1 বছর ধরে টানা 4বার অপারেশন হয়। তো ওই কারণে আমি পরপর 2 বছর দিতে পারলাম না। তারপরের 1 বছর আর হলো না, দিয়ে ওইটা পুরো আমার স্টপ হয়ে গেল ওই জায়গাটা। তখন মা বললো, তারপরে কোভিড পড়ে গেল, তখন মা বললো দরকার নেই, আমি বাড়িতে স্কুল করে দিচ্ছি তোকে, তুই আস্তে আস্তে ক্লাস শুরু কর। তখন কোভিড এর ভেতরে আমার পুরো নিচের ঘরটা, এটা তো উপরের ঘর, এরকমই নিচে একটা ঘর আছে, এর থেকে একটু ছোট ওই ঘরটা। তো এই ঘরটা প্রথম আমি ওপেন করি 2020-21 সালে। তখন ওই ঘরটা ওপেন করি, ওই ঘরে ক্লাস চলছিল এতদিন যাবত। এই ঘরটাই 1 বছর হলো ওপেন হয়েছে, 1 বছরই বেশি, 1.5 বছর হলো ওপেন হয়েছে এই ঘরটা। তো এখন পুরো ক্লাসটা নিচে হচ্ছে না বলে উপরে আর কি শিফট করেছে। ছোট ছোট শহরে যেটা হয়, মানে আমিও এটা দেখেছি, সেটা হচ্ছে ধরো প্রচুর সংস্থা থাকে, সেটা নাটকের হোক, নাচের হোক, প্রচুর স্কুল থাকে, এবং একটা টাইমের পর একটা না খুব রেষারেষি তৈরি হয়ে যায় যে আমার স্টুডেন্ট ওখানে যাবে না, ওর স্টুডেন্ট এখানে আসবে না। বা ধরে নাও 10 বছর ধরে 4টে স্কুল রয়েছে, নতুন কোনো ছেলে বা নতুন কোনো মেয়ে তারা হয়তো একটা নতুন স্কুল ওপেন করলো, সেটা নিয়েও প্রচুর একটা ঝামেলা বা এরকম পলিটিক্স চল। তো এগুলোর মুখোমুখি হতে হয়েছে কখন তোমাকে? হ্যাঁ, প্রচুর। প্রশ্নটা যখন আসলো তখন আমি এটা বলবো যে প্রত্যেকেরই, আমরা যারা যে ফিল্ডেই আছি না কেন, সে নাচ হোক বা গান হোক বা ড্রামা হোক বা আবৃত্তি হোক, এটা আমি মনে করি যে সবাইকে না শিখে যেতে হবে। এটা আমার ম্যাম, যিনি গুরু সঙ্গীতা ম্যাম, উনিও সবসময় বলেন, উনি এখনো নাট্যশাস্ত্রের ক্লাস করছেন। তো যে প্রকৃত এই প্রসেসটার মধ্যে আছে না, তার মধ্যে ওই রেষারেষিটা কম থাকবে, যে সে তো জানে আমি শিখছি, তাহলে আমি কেন অন্যের সাথে রেষারেষি করতে যাব? আমার যেটুকু শিক্ষার বিষয় আছে আমি সেটুকুই আমার ছাত্রছাত্রীদের দান করবো। তো ছোটবেলায় যখন কি হতো, এখন সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো লোকমুখে শুনে বা ভিডিও, কিছু কিছু ভিডিও আমার প্রচুর মিলিয়ন ভিউ গেছে, সেগুলো দেখে বা গুগলের রিভিউ দেখে সবাই হয়তো আমার কাছে নাচ শিখতে আসছে। কিন্তু আজ থেকে 10 বছর আগে বা 8 বছর আগে, যখন এতটা হয়তো আঙ্গিকের পরিধি বড় হয়নি, তখন ব্যানার দিতাম ছোট ছোট করে। তো ব্যানার গুলো ছেঁড়া অবস্থায় পাওয়া যেত 1 সপ্তাহের মধ্যে। এবং আর একটা বিষয়, আমি কোনো ডান্স ইনস্টিটিউটকে ছোট করে বলছি না, আমাদের সম্প্রীতি মঞ্চ বলে একটি মঞ্চ আছে চাকদাতে, সেখানে আমাদের বার্ষিক নৃত্যানুষ্ঠানগুলো হয়, যেটা প্রবাবলি আমার স্কুলের যখন, মানে স্কুল তো অনেকদিন ধরে হয়েছে, কিন্তু বাৎসরিক অনুষ্ঠানগুলো আমার চালু হয় 2019 সাল থেকে। তো তারপরে তো কোভিড শুরু হয়। তো যখন আমি মানে আমার 2 বছরের অনুষ্ঠান যখন হয়, এই বছর আমার এই 7 বছরের অনুষ্ঠান গেল, স্কুল আমার তার আগে থেকে, তো মাঝে 1 বছর ড্রপ গেছে ওই কোভিড এর জন্য। তো ওই একটি ডান্সের স্কুল, তাদের অ্যানুয়াল প্রোগ্রাম আমার অ্যানুয়াল প্রোগ্রামের 15 দিন আগে ছিল। সে আমাকে ইনভাইট করেছিল, তা আমার একটা ব্যানার বড় করে টাঙানো ছিল যে আমার একটা কি প্রোডাকশন আছে। আমার মনে আছে দাশাবতারাম বলে একটা প্রোডাকশন করেছিলাম, ঠিক আছে, বিষ্ণুর 10টা ক্যারেক্টারের। তা আমি একটা ওই প্রোডাকশনের একটা ফটোশুট করেছিলাম বাড়িতে। ওই ফটোশুট করে যে ক্যারেক্টার প্লে করবে, সেই ক্যারেক্টারে সাজগোজ সেজে একটা ছবি তুলে সেটাকে একটা ব্যানারের মধ্যে দিয়ে একটা পোস্টার আমি বানিয়েছিলাম, এবং সেটাই আমার কার্ড হিসেবে, এবং সেটাই আমার ব্যানার হিসেবে, পোস্টার হিসেবে বেরিয়েছিল। তো ওই পোস্টারটা আমি, মানে ব্যানারটা আমি মঞ্চের সামনে টাঙিয়ে দিয়েছিলাম। চাকদার একটি লোকাল স্কুল, তাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে আমাকে ইনভাইট করে। তো যথারীতি আমি দেখতে যাই, দেখতে গিয়ে আমি দেখছি যে আমার পোস্টারটার উপরে তাদের পোস্টার এর বড় করে লাগানো। আমারটা যদি সাইজ 2 হয়, তাদেরটা সাইজ 4, ঠিক আছে। তা আমি গেলাম, আমি গিয়ে দেখলাম যে আদৌ পোস্টারটা খুলে ফেলেছে কিনা। আমি তো তখন ঢুকছি, আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম না, আমার পোস্টারটা খোলেনি, পেছনে রয়েছে। তা আমি যখন ঢুকলাম, আমার খুব খারাপ লাগলো যে সাইডে তো প্রচুর জায়গা রয়েছে, তাহলে সাইডেও দিতে পারতো। লক্ষ্যটা এটাই যে আমার পোস্টারটাকে হাইট করা, এটাই লক্ষ্য। যাই হোক, সেটা করেছে, যদি হ্যাপি হয় ঠিক আছে, ফাইন হোক, অসুবিধা কিছু নেই, তাই না? মানুষে কাজ দেখবে। আর এই যে অনেকে বড় বড় করে পোস্টারে লেখেই স্বর্ণপদক প্রাপ্ত, এই প্রাপ্ত, সেই প্রাপ্ত, ওই প্রাপ্ত, যতই যে মেডেলিস্ট, গোল্ড মেডেলিস্ট হোক না কেন, মানুষ তো কাজ দেখবে, কাজই দেখবে, কাজ দেখবে। আর শিখে যেতে হবে সবাইকে, শেখা বন্ধ করলে চলবে না। এবং আমার মনে হয় যে তোমার কাজটা কতটা, মানে কতটুকু ব্যাপ্তি নিয়ে মানুষের মধ্যে থেকে গেল, কতটা ছড়ালো, এটাও খুব ইম্পর্টেন্ট। অবশ্যই। অনেক কথা শুনলাম, যে বিষয়টা নিয়ে আমার প্রচুর বক্তব্য তোমার কাছ থেকে আমি শুনতে চাই, প্রচুর না, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে রিয়েলিটি শো, এবং প্রচুর গার্জিয়ানরা
তারা মনে করছে তাদের ছেলেমেয়েরা একটু নাচ মানে জানলেই, মিউজিকের সাথে পা নাড়ালেই তারা রিয়ালিটি শোতে দিয়ে দেবে, এবং সেখান থেকে বেরিয়ে আসার পর তারা মোটামুটি বড় একজন আর্টিস্ট হয়ে যাবে, সেলিব্রেট করবে, মানে সেলিব্রিটি আর্টিস্ট। তুমি এই রিয়ালিটি শোটাকে কিভাবে দেখো? দেখো, কোনোটাকে খারাপ বলা চলবে না, ঠিক আছে? যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যদি আমরা খারাপ ভাবে চালাই তাহলে খারাপ, আর যদি ভালোভাবে চালাই তাহলে সেখান থেকেও শেখার বিষয় আছে। তাহলে রিয়েলিটি শো থেকেও অবশ্যই শেখার বিষয় আছে, কিন্তু আমি কোথাও গিয়ে রিয়েলিটি শো এর পক্ষপাতিত্ব একেবারেই নই। তার কারণ ওখানে কি হয় না, বিষয়টা দেখবে ওখানে গেলে, যেটা আমার অভিমত সম্পূর্ণভাবে, যারা কোরিওগ্রাফাররা থাকেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি একটা জিনিস শেখানোর প্রবণতা থাকে, যে এক রাতের মধ্যে এই কোরিওগ্রাফিটাকে আমাকে নামাতে হবে, যেহেতু টাইমটা খুব শর্ট থাকে। তো সত্যি কথা বলতে কোনো শিক্ষার বিষয়ই কি এত তাড়াতাড়ি হয়? কোনো কিছু হয় না, এটা আমার জানা নেই। এই যে আমরা ক্লাসিক্যাল যারা শিখছি বা আগামী দিনে শিখে যাব, বছরের পর বছর একটা তপস্যা। আমি এখনো বলি যে আমি কিছুই শিখে উঠতে পারিনি। ম্যামকে বলি যে ম্যাম তুমি যা শিখেছো তার কিছুই আমি হয়তো জানি না, আবার সেটুকুনি যে আমি যেটা শিখছি আমার ছাত্রছাত্রীদের শেখাচ্ছি। তো এই হয় না যে এক সমুদ্রের মধ্যে এক কণা জলবিন্দু হয়তো আমি শিখিনি, এটা আমি মনে করি, ঠিক আছে? এবার সেখানে দাঁড়িয়ে রিয়ালিটি শো, তুমি যেটা বললে যে মা বাবারা ভাবছে যে রিয়ালিটি শো এর টিভির পর্দায় দেখালেই আমার মেয়ে বেরিয়ে এসে একটা বিশাল কিছু নাম করবে, বা আমার ছেলে বেরিয়ে এসে একটা বিশাল কিছু নাম করবে। হারিয়ে যাবে এবং হারিয়ে গেছে, যায়। প্রচুর মানুষ হারিয়ে গেছে। আমাদের বাংলার যে রিয়েলিটি শো গুলো হয় সেগুলো থেকে একটাই আমি দেখেছি, সেটা হচ্ছে প্রচুর মেয়েরা সিরিয়ালে চান্স। হ্যাঁ, মানে এই 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 পরে আমি প্রশ্ন করতাম, প্রচুর নৃত্যশিল্পীরা সিরিয়ালে চান্স পেয়ে, মেয়েরা কি করে হয়ে যায় জানি না, বলতে পারবো না। ভালো অভিনয় করছে, এখন তো সবার মধ্যে ট্যালেন্ট রয়েছে, শিখিয়ে দিলে সবাই সবটা পারে, হয়তো চেষ্টা করে, যাই হোক। আর সিরিয়ালে তো ওরা করিয়ে নেয়। আর ছেলেদের সেইভাবে আমি কাউকে দেখিনি কোথাও স্ট্যান্ড করতে, হয়তো নিজস্ব জায়গায় হয়তো কেউ ডান্স স্কুল খুলে ইনস্টিটিউট চালাচ্ছে। কিন্তু এটা আমার মনে হয় যে প্রকৃতভাবে যদি তুমি শেখো এবং সেই শিক্ষাটা যদি তুমি সেই ফরম্যাটেই যদি তুমি মানুষকে দিয়ে থাকো, তাহলে বয়স বেড়ে গেলেও তুমি বসে বসেও নাচ শেখাতে পারবে। যেটা আমি এখনো দেখি যে আমার ম্যামের যে মা, প্রায় 80 বছরের উপরে, উনি বসে বসে এখনো ক্লাস করান, সমস্ত ভারতনাট্যম ক্লাস করাচ্ছেন। হয়তো মানে অনেক সিনিয়র ডান্সারদের ক্লাস করাতে পারছেন না, বাট যারা নতুন শিখতে আসছে, ঠিক আছে, তাদের কিন্তু উনি বসে বসে নাচ শেখাচ্ছেন। তার কাছে শিখতে পারছেন এমনটা নয়। তো নাচের ক্লাসে গিয়ে আমি নাচলেই যে আমার ছাত্রছাত্রী ভালো নাচতে পারবে এমনটা কিন্তু নয়। শেখানোর এক একজনের শেখানোর ধরন এক এক রকম। গুরুদের প্রতি বিশ্বাস, এটা একটা। আরেকটা হচ্ছে কিছু কিছু সময় শোনা যায় যে শিষ্যরা যদি একটু গুরুদের থেকে ওপরে চলে যায়, কিছু কিছু এরকম হয়, মানে আমি শুনেছি, আমি জানি না, মানে তোমার কাছ থেকে শুনবো, হতে পারে এরকম কি গুরু রয়েছে বা তোমার জীবনে হতে পারছে যে ধরো তোমার একটু খ্যাতি বা তোমার সে বেশি হয়ে যাচ্ছে বলে সে তোমাকে একটু আটকে দিতে চাইছে? না, আমার সাথে সেরকম ভাবে হয়নি। আমার কোনো টিচারের তো নিশ্চয়ই এরকম তুমি গল্প শুনেছো, হয় হয়তো কখনো, কিন্তু আমার সাথে সেরকম হয়নি কখনো। এটাই, এই বিষয়ে কিছু বলতে চাই না। ধরে নাও তোমার এই যে 400 বা 500 জন স্টুডেন্ট, কাল যদি তুমি জানতে পারো চাকদাতে এর থেকে 5 জন বেরিয়ে আলাদা আলাদা স্কুল খুলেছে বা ইনস্টিটিউট খুলেছে, আচ্ছা, তোমার কি মনোভাব হবে? বা তোমার? আমার মনোভাব এটাই হবে, আগে দেখবো যারা স্কুল খুলছে কে, সেটা আগে দেখবো। যে আমি তো আমার ছাত্রছাত্রীদের চিনি যে তা কার মধ্যে কিরকম ক্যাপাবিলিটি রয়েছে, সেটা আমি জানি, ঠিক আছে? করার ধরন এবং শেখানোর ধরন কার মধ্যে রয়েছে। তাহলে আমি যদি বুঝি যে হ্যাঁ সে পারবে, তাহলে সে করুক, অবশ্যই করুক, কেন করবে না? নাচ শেখানোটাও কিন্তু একটা শেখা, ঠিক আছে? আমি কিভাবে শেখাবো? যে আমি অনলাইনে ক্লাস করাই, অনলাইনে ক্লাস করানো ভীষণ সমস্যা, ঠিক আছে? পুরো কোরিওগ্রাফিটা তো মিরারে করতে হয়। আমি যে কোরিওগ্রাফিটা ক্লাসে ধরুন কোরিওগ্রাফি করে তোলালাম, সেটা তো আমি সবটাই রাইটে করছি। যখনই আমার সামনে ফোনে আসছে তখন তো সে তার রাইট এটা হচ্ছে, আমার তো লেফট এটা, তাহলে আমাকে তো রাইট সাইড করে তাকে দেখাতে হচ্ছে স্টেপসটা। তখন কি হচ্ছে, ইনস্ট্যান্ট, আর আমার তো সময় নেই যে সেই একই কোরিওগ্রাফি আমি বাড়িতে বসে বসে 2 রকম ভাবে মনে রাখবো, এত তো সময় হয় না। যেহেতু প্রচুর পরপর এভরিডে আমার এখানে ক্লাস চলে, প্রত্যেক দিন 3-4টে করে ব্যাচ থাকে, এবং ক্লাসের পর রাত্রেবেলা আমার অনলাইন থাকে, ঠিক আছে? বাইরে থেকেও আমেরিকা থেকেও আমার কাছে শেখে কয়েকজন আছে। তো তখন কি হয়, ওই উল্টো কোরিওগ্রাফি করে আমাকে শেখাতে হয়।
ইনস্ট্যান্ট। আবার সেটাকে উল্টো ভিডিও করে আমাকে তাদেরকে পাঠাতে হয় এবং তারা করে আমাকে সেটা দেখায়, তারপরে আমি কারেকশন করি। তো ওই যে বললাম, শেখানোটাও একটা শেখা। তো আমি যদি বুঝি যে হ্যাঁ তার মধ্যে সেই গুণটা রয়েছে যে সে পারবে, তাহলে সে অবশ্যই শেখাক, কেন শেখাবে না? মানে বিষয়টা হচ্ছে তুমি আগে পুরোপুরি শিখে নাও, একদম তাই। তারপর না, ওই যে বললাম পুরোপুরি শিখলে মানে পুরোপুরি হ্যাঁ। শেখার তো শেষ নেই। হ্যাঁ। আমিও তো শিখছি এখনো, বলছি তো, এটা কখনো মানে কাউকে বলতে অস্বীকার করার মানে শিখছি এখনো। আপডেট তো হতেই হবে, সবসময় আপডেট হচ্ছে। প্রতিদিন ফেসবুকের ইয়ে থেকে দিচ্ছে যে আপডেট করো আমাকে, সমস্ত অ্যাপ থেকে দিচ্ছে যে আমাকে দুদিন পরে পরে আপডেট করো। তাহলে আমরা যে যে ফর্মে আছি সেই ফর্মগুলো তো আপ টু ডেট হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো তো আপ টু ডেট করতেই হবে, নাহলে কি করে হবে? আমি 25 বছর আগে কি শিখে এসেছি, 25 বছর পরে সেই স্টুডেন্টকে সেইটা শেখালে তো স্টুডেন্ট সত্যিই তো থাকবে না। না, এই দীর্ঘ 25 বছরের গ্যাপে কি কি এসেছে এবং কি কি গেছে সেটাও তো আমাকে জানতে হবে। আগে আমাদের ভারতনাট্যমের স্টাইলে যেরকম ভাবে আমরা একটা আঢাও বলে, আমাদের ছোট ছোট যে টুকরো গুলোকে বলে না কাঁথাকে, যেরকম হয় বোল হয়, টুকরা হয়, ওরকম ভারতনাট্যমে আঢাও আঢাও বলে বা আধাও বলে বা আদাভু বলে, ঠিক আছে? তো আগে কিছু কিছু আদাও আমরা যেভাবে হয়তো শিখেছি, এখন মডিফাই হয়ে কিছু কিছু চেঞ্জ হয়েছে, স্টাইলে চেঞ্জ হয়েছে। আমাদের ভারতনাট্যমের দুটো আঙ্গিকে দুটো স্টাইলে হচ্ছে, কেউ কালাক্ষেত্রা ঘরানা করছে, কেউ কালামান্ডালাম ঘরানায় করছে। তো ওই ঘরানা ওয়াইজও এগুলো তো পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিছু কিছু স্টাইল, ঠিক আছে? তো ওইটাই আপ টু ডেট তো হতেই হয় নিজেকে, এবং নাহলে হবে না। নাচের সাথে মনের যে কানেকশন, ধরো তুমি যখন পারফর্ম করছো তখন তো একটা মানসিক ভাবে তোমাকে কানেক্ট করতে হচ্ছে, মঞ্চে হোক, অবশ্যই। অডিয়েন্সের সাথে হোক, বা যে গানটাতে বা যে ফর্মে তুমি করছো সেটার সাথে। এবং আমার এটার সাথে সাথে আরেকটা প্রসঙ্গ রয়েছে যে গুরুদের সাথে শিষ্যদের বা স্যারদের সাথে স্টুডেন্টদের, ম্যাডামদের সাথে স্টুডেন্টদের এই যে কানেকশনটা, আমার মনে হয় যে তোমার এখানে যে 500 জন আসছে শুধু তো নাচ শিখতে আসছে না, একটা নিশ্চয়ই কানেকশন তৈরি হচ্ছে, একটা অবশ্যই। সম্পর্ক বিল্ড আপ হচ্ছে, অবশ্যই এটা একটা ফ্যামিলি, এটা পরিবার। পরিবার, এবং এটার মাধ্যম হচ্ছে নাচ, একদম শিল্প। একদম। ঠিক আছে, স্টেজও তাই, স্টেজে তুমি শুধু নাচছো না, একটা কানেকশন তৈরি হচ্ছে, অডিয়েন্স এই যে তাকিয়ে দেখছে তুমি যা করছো, ঠিক আছে, পারফর্ম করছো, এটার সাথে তো কানেক্ট হচ্ছে। অবশ্যই অডিয়েন্সকে তো কানেক্ট করতেই হবে। এই যে মানসিক যে কানেকশন, ঠিক আছে, এটাকে এটা তোমার কাছে কেমন, বা এটাকে কিভাবে উপভোগ করো তুমি? আমি না যখন যে পারফরমেন্সটা করি, আমি আগে খুব ভাবি যে আমি হয়তো আমার স্টুডেন্টরা সবাই একসাথে পারফর্ম করছে, বা আমি যখন একটা সোলো পারফরমেন্স করি তখন সেই গানটার আগে অন্তর্নিহিত মানেটাকে আগে খোঁজার চেষ্টা করি, যে মানেটা কি বলছে। এবং আমি ওটাকে নিয়ে না রাতে ভীষণ ভাবে ভাবি। কানে সবাই কি হয়, হেডফোন দিয়ে কানে হয়তো গান শোনে, এটা করে ওটা করে, আমি হেডফোন লাগিয়ে সবসময় ডান্সের পারফরমেন্স মানে পারফরমেন্সের গানগুলোকেই আমি শুনি এবং ওগুলোর মানে খোঁজার চেষ্টা করি। এবং আমরা বিভিন্ন রকম তো স্টাইলের পারফরমেন্স করি, সব সময় কি লাফিয়ে ঝাঁপিয়ে নাচ করলেও কিন্তু হয় না। কিছুদিন আগে আমি একটা গানে পারফর্ম করেছি, নজরুল গীতিতে পারফরমেন্স করেছিলাম, অরুণ কান্তিকে যোগী ভিখারি। তো আমি যখন গানটা প্রথমে শুনলাম আগে যে গানটার কি মানে এবং গানটার মধ্যে দিয়ে কিভাবে অডিয়েন্সকে কানেক্ট করা যায়, তো আমি তখন ওটাকে এইভাবে ফিল করলাম যে ওটা বেশি এক্সপ্রেশন দিতে হবে আমাকে, ঠিক আছে? অধিকাংশ ওইটা স্টেপসটার মধ্যে এক্সপ্রেশন দিয়ে আমাকে অডিয়েন্সের কানেক্ট করতে হবে, অডিয়েন্সের সাথে। তো আমি ওটাকে ওইভাবে এক্সপ্রেস করলাম যে ওটা অধিকাংশটা আমাকে এক্সপ্রেশন দিয়ে করতে হবে। আবার যে নাচটা হয়তো খুব বিটের করছে বা খুব লয়ের করছে, তখন সেখানে আমি খুব ক্লাসিক্যাল স্টেপস বসিয়ে দিয়ে সেটাকে কোরিওগ্রাফি করলাম, এইভাবে হচ্ছে। তো অবশ্যই এটাই অডিয়েন্সের সাথে তো মানুষকে কানেক্ট করতেই হবে। তো আমি রাতে খুব ভাবি তখন ঘুমানোর আগে। হ্যাঁ, আবার এক একদিন হয়তো এরকম হয় যে মা বাবা হয়তো ঘুমিয়ে পড়েছে, হয়তো রাত্রেবেলা 12টার সময় উঠে চিল্লাচ্ছে, আমি ঘরের মধ্যে ফটো শুরু করে দিচ্ছি নাচ করা, এরকমও হয়। এই আর কি। আরেকটা যেটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার শিল্প এবং তার পাশাপাশি পারিশ্রমিক, এরকম প্রচুর ঘটে, শিল্পীদের সাথে বেশি ঘটে। একটা অনুষ্ঠান আছে, একটু নিচে একটু গান করে দে, ঠিক আছে, আরে তুই তো পারিস, এটা করে দে না। তো এটা কি হওয়া উচিত? একদমই নয়, একদমই নয়, এটা হওয়া উচিত নয়। তার কারণটা হচ্ছে গিয়ে, যতই হয় না যে হয়তো পুরোপুরি তৈরি হয়নি, কোনো রকম ডান্স করতে পারি, সেক্ষেত্রেও আমি বলবো যে একেবারেই উচিত নয়। তার কারণ একটা জায়গায় একটা বাচ্চা পারফরমেন্স করতে গেলেও সে একটা ডিমান্ড করে, সে তার হয়তো সেই মানসিকতার মধ্যে আসেনি এখনো, মানে সে হয়তো এতটা জানেও না যে আমি ডান্স করতে গেলেই আমি কিছু পাবো। কিন্তু যদি তাকে একটা মিষ্টিও দেওয়া হয় না, ওখান থেকে একটা
প্যাকেট, একটা কেকও যদি দেওয়া হয়, তাহলে ওটার প্রতি ওর একটা আগ্রহ জন্মাবে যে হ্যাঁ আমি নাচ করতে গেলেও না একটা মিষ্টি পাবো। ঠিক আছে, আমি কখনো কখনো হয়তো বাচ্চারা আমাদের এখানে ক্লাস করতে আসে, হয়তো কান্নাকাটি করে, ছোট বাচ্চারা হয় না, আমাদেরকে বলি তুই ডান্স কর, আমি তোকে চকলেট দেবো। তো ওটা শোনার পরে হয়তো করলো দুটো স্টেপস, আবার হয়তো দাঁড়িয়ে গেল। আমার ফ্রিজে চকলেট রাখা থাকে, আমি তো সেখান থেকে একটা চকলেট এনে দিলাম, ওই চকলেটটা নিয়ে হয়তো খেলা করতে করতে দুটো স্টেপস করলো, আবার দুটো স্টেপস করলো না। তো এই যে বিষয়টা, তো এটা তো একটা ইয়ে আছেই যে তোমার একটা তো মানুষের তো চাহিদা থাকেই। আর আরো একটা বিষয়, ডান্স হোক বা ড্রামা হোক বা যেটাই এই লাইনটা হোক, যেটার সাথে পোশাকের বিষয়টা, মেকআপের বিষয়টা মানে ওতপ্রোত ভাবে জড়িত, সেক্ষেত্রে তো আরোই নয়। তার কারণ আমাদের প্রথমে একটা ডান্সের পারফরমেন্সের আগে আমাদের কি করতে হয়, আগে ভাবতে হয় যে সেখানে কি অনুষ্ঠান হচ্ছে, সেখানে রাবেন্দ্রিক অনুষ্ঠান হচ্ছে, নাকি সেখানে সৃজনশীল অনুষ্ঠান হচ্ছে, নাকি সেখানে বলিউড অনুষ্ঠান হচ্ছে, কি রকমের অনুষ্ঠান হচ্ছে, পারিপার্শ্বিক সেখানে কি। তখন আমরা সেইভাবে ওটাকে ভাবনা চিন্তা করি যে আমি সেখানে কি পারফরমেন্স করবো, এটা হচ্ছে প্রথম চিন্তা। এবার কি পারফরমেন্স করব, তার মধ্যে যদি আমাদের তোলা থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি আমাদের তোলা না থাকে তাহলে তো আমাদের সেই গানটার উপর কোরিওগ্রাফি করতে হচ্ছে। তাহলে কতটা সময় যাচ্ছে, প্রথমে ভাবছি তারপরে কোরিওগ্রাফি করছি, কোরিওগ্রাফি করার পরে আমাকে সেটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হচ্ছে। একা যদি করি তাহলে তো আমি নিজের মতো সময় বার করছি, যদি আমি গ্রুপে পারফরমেন্স করি তাহলে তো আমার সাথে আরো 7 জনকে নিয়ে আমাকে তাদের সময় অ্যাডজাস্ট করে আমাকে পারফরমেন্সটা প্র্যাকটিস করতে হচ্ছে, কোরিওগ্রাফিটা। তো কোরিওগ্রাফি প্র্যাকটিস করলাম, তারপরে কি হলো, আমরা কি পোশাক করব, কি অর্নামেন্টস পরবো, শুধু পোশাক না, পোশাকের সাথে সাথে কি অর্নামেন্টস পরবো, এবং তার সাথে যেটা আরো ইম্পর্টেন্ট, মেকআপ কিভাবে করবো, কি যদি নাচে প্রপস থাকে তাহলে কি প্রপস ইউজ করবো, সমস্তটা কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। তাহলে কিভাবে হয়, অনেকেই বলে, আমাকেও বলেছে ও ঘরের শাড়ি পরিয়ে নাচিয়ে দাও না, আমি বলে দিই আমি ওইভাবে পারফরমেন্স করাই না দাদা। আমার পারফরমেন্সের, আমি অহংকার করে বলি না, আমার পারফরমেন্সের একটা লেভেল আছে, যে আমি যদি একটা শুটও করাই সেটারও একদম আমার যতটুকুনি জ্ঞান বুদ্ধিতে আছে সেই জ্ঞান বুদ্ধিতে আমি সেই রকম ভাবে ড্রেস আপ এবং মেকআপ করানোর চেষ্টা করি। হতেই পারে আমি ভুল করি, হয়তো মানুষ মাত্রই ভুল হয়, প্রত্যেকের ভুল হয়, আমার ভুল হয় না। আমি প্রতিদিন যেখানে যেখানে পারফরমেন্স করি রাত্রেবেলা এসে ভিডিও চেক করি, যে দেখি আমি কোথায় ভুল করেছি, এটা আমার আগে দেখি যে আমি কোথায় ভুল করেছি, পরবর্তীকালে আমি চেষ্টা করি সেই জায়গাগুলোকে রিকভার করার, যে না আর ভুল করা যাবে না। এবং আমার মনে হয় এই মনোভাব নিয়ে কাজ করলে তোমার কি হবে জানি না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে কাজ করতে তারা কিন্তু অনেক বেশি মানে শক্ত মাটিটা পাবে। একদমই তাই। ঠিক আছে, তাদের জন্য এটা করে দেওয়া উচিত যে আমি এটা প্রচলন করব না যে আমি ফ্রিতে কাজ করে দিচ্ছি বা নাচ করে দিচ্ছি, আমি কিছু নেব। তাহলে কি যারা দিচ্ছে তাদের ওই মনোভাব চেঞ্জ হবে এবং আগামীতে যারা আসবে এমনি পাবে। অবশ্যই অবশ্যই। আমারও বছর 3-4 ধরে একটি জায়গায়, আমাদের লোকাল একটি জায়গায় ওদের অনুষ্ঠান হয়, আমি নাম বলছি না। তো আমি যখন প্রথম ওখানে অনুষ্ঠান করতে যাই তখন ওরা আমাকে যে পারিশ্রমিকটা দেয় সেটা, সেই আমাদের কি হয়, কল টাইম থাকলে একটা নির্দিষ্ট টাইম থাকে যে তোমার 1 ঘন্টা তোমার গ্রুপের পারফরমেন্স থাকবে বা 1.5 ঘন্টা তোমার গ্রুপের পারফরমেন্স থাকবে। তো কি হয়, প্রথম বছর যখন আমি পারফরমেন্স করি তখন ওরা আমাকে 1.5 ঘন্টা টাইম দেয় এবং তাতে ওরা আমাকে যে পারিশ্রমিকটা দেয় সেটার জন্য আমার ঠিকঠাক বলে আমার মনে হয়েছিল। তো পরবর্তীকালে যখন আমি সেকেন্ড টাইম যাই তখন ওদের টাইমটা একটু বেড়ে যায়, যে 1.5 ঘন্টাটা 2 ঘন্টা হয়ে যায়। আগের বছর ভালো লেগেছিল বলে, ভালো কথা। তা আমি ওদেরকে বলি একটু পেমেন্ট বাড়ানোর কথা, তো ওরা বাড়ায় না, ওরা সেই পেমেন্টেই থাকে। পরবর্তী বছর ওরা আবার আমার কাছে আসে এবং ওরা বলে টাইমটা আরো বেড়েছে। তখন আমি পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ করে দিই যে দাদা এইভাবে হবে না, কারণ আপনাদের তো টাইম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমারও যে আমিও জনসংখ্যা, আমারও যে 3 বছরে, প্রথম বছরে আমার যে পারফরমেন্সের লেভেল ছিল, যেটা হয় আর কি, অনুষ্ঠান আমি যখন প্রথমবার আমার অ্যানুয়াল প্রোগ্রাম করি তখনকার যে ডান্সটা আমার বাচ্চারা করেছে, 7 বছর পরে এসে তো সেই ডান্সটা বা অন্য ডান্স তো সেই লেভেলের তো হবে না। আমার মনে আছে, আমার মানে এই প্রসঙ্গে আমি বলি একটু অন্য কথা, সেটা যে আমার যখন প্রথম বছর অ্যানুয়াল হয় 2019 সালে, তখন অ্যানুয়াল প্রোগ্রামের পর আমার একটা খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি অ্যানুয়াল প্রোগ্রাম করি, খুব বেশি হলে
50 থেকে 60 জন। সেখান থেকে আমার প্রথম বছর অ্যানুয়াল প্রোগ্রামে 10টা স্টুডেন্ট আমার থেকে ছেড়ে যায়। কি কারণে? আমার দেরি হয়ে গেছিল, এবং মানে আমার প্রোগ্রামের স্টার্টিং টাইম ছিল 6টা আর অনুষ্ঠান শুরু হয়েছে 7টা। তার মধ্যে দুটো পারফরমেন্স ছিল এক্সট্রা বাইরের পারফরমেন্স, যে দুটো আমার রাখার সবচেয়ে ভুল সিদ্ধান্ত। সেটা হচ্ছে একটা গানের পারফরমেন্স রেখেছিলাম এবং একটা আবৃত্তি পারফরমেন্স রেখেছিলাম। তো ওদের প্রত্যেককে আমি বলেছিলাম যে তোমরা না 10 মিনিট করে টাইম নিও। তো যা হয় আর কি, 10 মিনিট তো ওঠে না, কেউ করলে একটু বেশি টাইম ধরে ওরা করেছিল, এবং সেক্ষেত্রে আমার লাস্টে 4টে ডান্স অফ হয়ে গেছিল। ঠিক আছে, তো সেই 4টে ডান্স অফ হওয়ার পরে সেই 4টে ডান্সে যে মেয়েগুলো ছিল তাদের মধ্যে ক্ষোভ জন্মায় এবং তারা আমাকে ছেড়ে দেয়। তো সেই দিনের পর থেকে আমি এটা ডিসিশন নিই যে অভিজ্ঞতাটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। ওই যে ওখান থেকে আমার অভিজ্ঞতা হয়েছে, এখন বিশ্বাস করবে না, আমার অনুষ্ঠান যদি 4:30 টাইম থাকে, আমার কার্টেন ওপেন হয় 4:32 কি 35-এর মধ্যে। আমি এখন ভীষণ পরিমাণে স্ট্রিক্ট হয়ে গেছি। তো ওই আঘাতটা আমার দরকার ছিল, ওই আঘাতটা আমার দরকার ছিল। এই আঘাতটা না পেলে হয়তো এই ব্যাপারটা হতো না। হ্যাঁ, এখনো আমার এই বছরও আমার যে টাইম থাকে, আমি বহু অনুষ্ঠানে গেছি, হ্যাঁ বড় বড় অনুষ্ঠানে গেছি, হয়তো টাইম 7টা দিয়েছে, 8:30 9টা সময় অনুষ্ঠান শুরু হচ্ছে। কেন? মানুষের তো টাইমের দাম আছে। ওই জন্য আমার অ্যানুয়াল ফেস্টিভ্যালে আমার বড় মেয়েরা মেকআপ শুরু করে সকাল 11টায়। 11টা থেকে 2টোর মধ্যে ফুল রেডি আমার বড় মেয়েরা। 1:30 2টো থেকে ছোটরা ঢোকে, 4টের মধ্যে সবাই রেডি হয়, আমি অ্যানাউন্স করি, 4টের মধ্যে সব মঞ্চে, 4:30-এর মধ্যে কার্টেন ওপেন হয়। এখন খুব সিস্টেমেটিক্যালি হচ্ছে অনুষ্ঠান। ঠিক আছে, ওই আর কি অভিজ্ঞতা হয় না। আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। আড্ডা তো প্রচুর হবে, কারণ একদিনে সবটা হয় না। তবে শেষ করার আগে আমি ছোট ছোট কিছু জিনিস জানবো তোমার। সেটা হচ্ছে তোমার তুমি বললে যে অনলাইনে তুমি ক্লাস করাও, ঠিক আছে? তো অনলাইনে যদি ধরো অন্যান্য জায়গায় ভিডিওটা দেখেও যদি কেউ তোমার কাছে কাজ করতে আসে, তাহলে কিভাবে যোগাযোগ করবে তারা? নরমালি ফোনে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে এখানে বলছি না। আর হচ্ছে অফলাইনে তোমার বাড়িতেই ক্লাস হয়? আর অনলাইনে তো এখানেই ক্লাস হয়। আমি আমার বাড়িতেই এখানে ক্লাস করাই, আর এখান থেকে বনগা রুটের মাঝখানে একটা বালিয়া বাজার বলে একটা আছে, ওই জায়গাতে আমি শনিবার বিকেল বেলা ক্লাস করাই, আর বাদ বাকি এভরিডে আমার এখানেই ক্লাস। স্যাটারডে সানডে পুরো মর্নিং এবং ইভিনিং টাইমে ক্লাস হয়, আর বাকি দিনগুলো প্রত্যেক দিনই বিকেল থেকে। আর এমনি তুমি ধরো গোটা তোমার টিম যে রয়েছে তারা তো বিভিন্ন জায়গায় শো করে, ঠিক আছে? বিভিন্ন অনুষ্ঠানে যদি কেউ ডাকে তোমাদের, তোমরা শো করো, তাই তো? অডিয়েন্সকে যদি কিছু বলার থাকে তুমি বলো, তোমার আড্ডা মেরে কেমন লাগলো এবং তোমার পুরো বিষয়টা নিয়ে একটু যদি ছোট করে বলো। প্রথমে বলবো, এই যে একটা ঘরোয়া পরিবেশে আড্ডা, এটা আমি মৈনাককে আগের থেকেই বলছিলাম যে মৈনাক তুমি কি করবে আমি জানি না। তো মৈনাক সবসময় আমাকে বলেছে, দাদা তুমি একদম টেনশন করো না, খুবই আড্ডার ছলে নর্মাল ভাবেই আমরা জাস্ট তোমার মুখ থেকে তোমার জার্নিটা শুনবো। তা আমি এক কথাতেই মৈনাককে বলেছিলাম, ঠিক আছে তুমি এসো। সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। মৈনাক এবং ক্যামেরার পেছনে যারা রয়েছে ওদের দুজনকেও অনেক ধন্যবাদ তোমাদের আমার বাড়িতে আসার জন্য, এবং আমার জার্নিটা তোমরা যে শুনলে, এবং সেটা যে যেখান থেকেই হোক পাবলিশ হবে, সবাই দেখবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কি বলবো লাইক করবে নাকি? এটা বলতে হবে না, ঠিক আছে? ভালো লাগবে, ব্যাস এইটুকুই। ভালো লাগবে, আচ্ছা তাহলে ভালো লাগবে, লাইক করতে হবে না। লাইক এমনি করবে মানুষ, কারণ রসুনদা খুব সব থেকে বড় কথা, ও অনেক দূর থেকে এসছে, ঠিক আছে? যাদবপুর থেকে এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। ওর পৌঁছাতে প্রায় 10টা 11টা বেজে যাবে। তো যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে যাবে আমার বাড়ির থেকে। আর কি বলবো, আর আপনাদের সবাইকে বলবো যে নাচ করলে না মন খুব ভালো থাকে। এবং অনেকে আছে না যে নাচের কোনো বয়স হয় না। আমার কাছে বহু ফোন কলস আসে যে আমার বয়স হয়ে গেছে 35, আমার বয়স হয়ে গেছে 40, আমি কি নাচতে পারবো? আমি বলি অবশ্যই পারবেন, কেন পারবেন না? অবশ্যই, মনের ইচ্ছা থাকলে সবাই সবকিছু। হয়তো খারাপ হবে, 2 বছর হয়তো আপনি খারাপ নাচছেন, হয়তো নাচতে পারলেনই না। আমরাও না এরকম ভাগ করে দিই যে প্রতিটা বয়সের আলাদা আলাদা ব্যাচ হয়, যে 3.5 বছরের যে ব্যাচ, তার সাথে আমি 7 বছর 8 বছরের ব্যাচটাকে মেলাবো না। আবার যারা একটু সিনিয়র হয়ে গেছে তাদের যে ব্যাচ, তাদের সাথেও আবার যারা মোটামুটি ইয়াং এজ, তাদের সাথেও আমি অ্যাডজাস্ট করবো না। তো যে কোনো বয়সে নাচ করা যেতে পারে। নাচ করলে ভীষণ পরিমাণে মন ভালো থাকে। আমার তো এটা মনে হয় যে আমি আমার আনন্দেও নাচি, আমি আমার দুঃখেও নাচি।
এটাই সুন্দর কথা বললো প্রসূনদা, এবং এটা সত্যি যে নাচ করলে মন ভালো থাকে, এবং আমার মন ভালো করার জন্য আজকে প্রসূনদার সাথে আমি আড্ডা দিতে এসেছি, কথাবার্তা বলতে এসেছি, এবং প্রচুর মানুষের গল্প শুনবো। এত বছর নিজের গল্প বলতে বলতে হাঁপিয়ে গেছি, তাই এবার মানুষের গল্প শুনবো আমি। প্রচুর মানুষ আমার আশেপাশে, প্রচুর মানুষ রয়েছে, আমি আজকে প্রসূনদার শুনলাম, অন্যদিন হয়তো আরো কারোটা শুনবো। এই গল্পগুলো আমাকে তো মোটিভেট করে, তার পাশাপাশি আশা করি যে যারা দেখবে এই ভিডিও তাদেরও প্রচুর মোটিভেট করবে। মোটিভেট করুক বা না করুক, এই গল্পগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই গল্পগুলো ছাড়া আর কিচ্ছু নেই ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।